তোমার গতিপথ হচ্ছে এরকম, y is equal to x square plus 1. So find the change in x and y coordinate. এবার এটা বলো তো, এটা কি হবে? এটা কি হওয়া উচিত? আমরা তো y is equal to x plus 1 হইলে আমরা জানি যে আসলে কি হবে, কি হইতে পারে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা খুব ভালো করে বুঝি। কিন্তু এখন হচ্ছে এক্স এর পাওয়ার 2, তাহলে আমরা কিভাবে করব এই জিনিসটা? তো বেসিক্যালি আমরা এই জায়গায় একটু দেখি যে দেখো, আমার যদি একটা ফাংশনকে আঁকতে হয়, আমি একটা ফাংশনকে ধরো এই ফাংশনটাকে ওয়েট আমি যখন এই ফাংশনটা আঁকতেছি তখন আমার এক্স স্কোয়ার গ্রাফ, আমি এই এক্স স্কোয়ার গ্রাফটাকে যদি জাস্ট ওয়াই এক্সিস বরাবর 1 ইউনিট উপরে শিফট করি, তাহলে এই গ্রাফটা হয়ে যায় আমার, মানে এই গ্রাফটা হয়ে যায় আমার বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস 1। আমি যদি এটা একটু নিচে নিয়ে আসি, তাহলে এই গ্রাফটা হয়ে যায় আমার কি, এক্স স্কোয়ার মাইনাস 1। বা আমি যদি এটাকে একটু রাইট সাইডে শিফট করি, মানে এদিকে যদি শিফট করি তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার এক্স মাইনাস, ধরো 1 ইউনিট শিফট করলাম, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমি যদি এটাকে লেফট সাইডে শিফট করি তাহলে আমার এই গ্রাফটা হয়ে যাবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আমি এটাকে সাপোজ এদিকের একটা মানে একটা পয়েন্টে শিফট করলাম, তাহলে এই যে গ্রিন পয়েন্ট, এক হচ্ছে আমি ডান দিকে শিফট করলাম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তার উপর হচ্ছে উপরের দিকে শিফট করলাম আবার প্লাস 1। তাহলে দেখো এই জিনিসগুলো সবই কিন্তু কোয়াড্রেটিক ফাংশনের একটা গ্রাফ আসতেছে। আমি তোমাকে বললাম y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, এই ফাংশন মেনে আমি চলতেছি, তাহলে আমার রেট চেঞ্জ কেমন হবে, মানে আমার কোঅর্ডিনেট বরাবর চেঞ্জ গুলা কেমন হবে? প্রথমে ডিক্রিজিং হবে তারপরে ইনক্রিজিং হবে। নো নো, তখন আর এটা হবে না, তখন আর আমরা এভাবে করতে পারবো না। তাইলে তখন আমরা কি করব? আমরা আমরা হচ্ছে স্লোপের ডেফিনেশন কি জানি? ধরো একটা ফাংশন, এই যে ধরো এই হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা গ্রাফ হচ্ছে এরকম, তাহলে আমরা ডিরেক্টলি বলে ফেলবো এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। কেন? কারণ সে এক্স এক্সিস কে একবার ইন্টারসেক্ট করতেছে। ফাইন। এরপরে ধরো এ হলো আরেকটা ফাংশন জি অফ এক্স, এরে আমরা বলতেছি সে কি ফাংশন? কোয়াড্রেটিক ফাংশন। একে আমরা কোয়াড্রেটিক ফাংশন বলতেছি কেন? কারণ সে এক্স এক্সিস কে দুইবার ইন্টারসেক্ট করছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়াড্রেটিক ফাংশনে আমরা স্লোপ বের করতে চাই, আমরা এই কোয়াড্রেটিক ফাংশনের স্লোপ বের করতে চাই। এটা হচ্ছে এটার তো কনস্ট্যান্ট কোনো স্লোপ থাকার কথা না। আমরা স্লোপ বের করতে চাই। আচ্ছা, স্লোপ মানেই যে কনস্ট্যান্ট হইতে হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? ধরো আমি এই পয়েন্টে একটা স্লোপ, মানে এই পয়েন্টে আমি হচ্ছে একটা ট্যানজেন্ট লাইন আঁকবো। ট্যানজেন্ট লাইন হচ্ছে সাপোজ এটা ট্যানজেন্ট লাইন বলে, ওই লাইন কি বলে, একটা স্পর্শক, হ্যাঁ 90 ডিগ্রিতে স্পর্শ করবে এরকম একটা কিছু। মানে ওই রেডিয়াস অফ কার্ভেচার, মানে ওইটা ওই লাইনটা যেরকম বাঁকা, ওই বাঁকানোর উপর বেসিস করে ওই পয়েন্টে একটা মানে একবার স্পর্শ হবে আর কি। লম্ব, হ্যাঁ একবার স্পর্শ করে একটা লাইন আঁকবো আমি, ঠিক আছে? এটাই হলো আমার মূলত পয়েন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে পয়েন্ট। তাহলে আমি এটাকে একটা স্ট্রেট লাইনের মতন কনসিডার করতে পারি, রাইট? তাহলে স্ট্রেট লাইনের মতো কনসিডার করতে পারি, ফাইন, দ্যাটস গুড। তো স্ট্রেট লাইনের মতো কনসিডার করতে পারি, তাহলে এক কাজ করি, আমি এইখানে একটা ছোট করে ত্রিভুজ আঁকলাম। আঁকার ফলে আমার কি হইলো? আঁকার ফলে আমি যে জিনিসটা দেখতেছি, এতটুকু অংশ আমার ওয়াই কোঅর্ডিনেটের চেঞ্জ, এতটুকু অংশ কি আমার এক্স কোঅর্ডিনেটের চেঞ্জ। তাহলে খুব সুন্দর করে আমি এই যে পি পয়েন্টের জন্য স্লোপ বের করতে পারি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল, ডেল এক্স।
এন্ড এই পি পয়েন্টের জন্য আমি স্লোপ বের করতে পারতেছি, এই পি পয়েন্টের জন্য আমি স্লোপ বের করতে পারতেছি বেসিক্যালি। এখন সাপোজ আমি আরেকটা পয়েন্টের জন্য স্লোপ বের করতে চাই, ধরো এই এই জায়গায় এই হচ্ছে আরেকটা পয়েন্ট, রেড পয়েন্ট দিলাম, এটা এই পয়েন্টে আমি স্লোপ বের করতে চাই। ঠিক আছে, এই পয়েন্টে আমি আরেকটা স্ট্রেট লাইন আঁকতে চাই, এই আঁকলাম, স্ট্রেট লাইন আঁকলাম। এখন আগের স্ট্রেট লাইন আর এখনের স্ট্রেট লাইন কি সেম? এই পি পয়েন্টের জন্য এটা হলো কিউ পয়েন্ট, পি পয়েন্টের জন্য স্ট্রেট লাইনের আমরা ঢাল পাইলাম, স্লোপ পাইছি এমপি, আর কিউ পয়েন্টের জন্য আমরা স্ট্রেট লাইনের স্লোপ পাবো এম কিউ। ঠিক আছে, ডেল ওয়াই বাই ডেল এক্স। তো বেসিক্যালি এই দুইটা স্লোপ কি সেম? না No. স্যার, না ভাইয়া সেম নো, সেম হবে না। তাহলে আমাদের ইকুয়েশনে যখন, মানে আমাদের ইকুয়েশনের গ্রাফ যখন কার্ভ হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে, তখন আমরা আর যে আমরা লিনিয়ার ইকুয়েশনের স্লোপ থেকে স্লোপ বের করতে পারতাম, তখন আর পারতাম না। এই কেউ যার মাইক অন করে একটু মিউট করো। তাহলে আমরা যে জিনিসটা এতদিন শিখে আসলাম যে y2 minus y1 divided by x2 minus x1 is equal to del y divided by del x, এই জিনিসটা only valid for linear functions। লিনিয়ার ফাংশনের জন্য আমরা এই জিনিসটাকে সব সময় অ্যাপ্লাই করতে পারবো। যখনই আমার কাছে একটা কার্ভের ইকুয়েশন আসবে বা একটা চেঞ্জিং ফাংশন আসবে, তখনই আমরা আর এই ঢাল দিয়ে অন্য মানে কার্ভ ফাংশন গুলার বা বক্ররেখার ফাংশন গুলার ঢাল বের করতে পারবো না বেসিক্যালি। তাহলে আমরা কি করব? আমরা সেই ঢালের প্রসেসটাই অ্যাপ্লাই করব, আমরা আর কিছুই করব না। আমরা আমাদের হাতে আমরা যা পারি এটা দিয়েই হচ্ছে আমরা করবো, আমরা নতুন কোনো কিছু শিখবো না। তো তাহলে দেখো আমরা এই পুরান থিওরি দিয়ে কিভাবে নতুন কিছু ডেভেলপ করতে পারি। সাপোজ ধরো এই হচ্ছে আমার ইকুয়েশন, মানে ইকুয়েশনের গ্রাফ, লেটস সে দিস ইজ y is equal to x স্কয়ার। তো এটার একটা পয়েন্ট হচ্ছে এই পি, আর একটা পয়েন্ট হইলো কিউ। আমি এই দুইটাকে হচ্ছে যোগ করতে চাই, মানে কানেক্ট করব দুইটাকে। কিভাবে কানেক্ট করব? এভাবে কানেক্ট করলাম। কানেক্ট করাতে কি স্ট্রেট লাইন, মানে এই স্ট্রেট লাইনের এই গোলাপি লাইন আর হলুদ লাইনটা কি সেম হইলো? হয় No. নাই। আমি আমি কি এটাকে সেম করতে পারবো? মানে ধরো গোলাপি লাইন হলুদ লাইন এক হয়ে যাবে, এমন কি কোনো প্রসেস অ্যাপ্লাই করতে পারি? দুইটাকে কাছে নিয়ে আসছে। হ্যাঁ, গুড। আচ্ছা, কাছে নিয়ে আসলেই তো আমি তো চাইলেই কাছে আনতে পারবো না। আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট কে? এক্স। এক্স আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট। দেখো এই পি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট x1, কিউ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে x2। আমরা এই ডিফারেন্সটাকে বলতেছি ডেল এক্স। এই হচ্ছে আমার ডেল এক্স, এবং একই সাথে এই হইলো আমার, মানে এই হচ্ছে আমার ডেল ওয়াই। আমি ওয়াই দিয়ে কিছুই করতে পারবো না, কারণ ওয়াই সম্পূর্ণ এক্স এর উপর ডিপেন্ড করতেছে। আমি এখন কি করব? আমি এই যে কিউ পয়েন্টটাকে আরেকটু সামনে নিয়ে আসবো, সামনে বলতে আরেকটু এদিকে নিয়ে আসি, আর পি পয়েন্টটাকে আরেকটু উপরে নিয়ে আসি। ঠিক আছে, তাইলে এই দুইটা জিনিসকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি, অথবা একটাকে ঠিক রাখি, পিটা থাকুক, কিউটাকে আরো নিচে নামাই নিয়ে আসি, এদিকে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমি সবুজ দিয়ে দেখাই। এখানে কিউ ছিল, এই কিউটাকে টেনে আমি এদিকে নিয়ে আসলাম। তাহলে কিউ এদিকে নিয়ে আসলে এবার দেখো এই যে পি এবং কিউ এই দুইটা লাইন টানলাম, তাদের মধ্যে আমি এখন কানেক্ট করছি। এই কানেকশন লাইনটা আর মূল রেখাটা প্রায় সেম হয়ে যাবে না? জি ভাই। হ্যাঁ, তাহলে দেখো এটা আমি একটু জুম করি, জুম করলাম এভাবে, এই এই এখন আমার এটা মুছে দেই। এখন আমার হচ্ছে এটা আমার পি, এটা আমার কি, আমি কিন্তু এটা জুম করছি, একটু বড় করলাম। তো এটা তো আমার অলরেডি এক্স কোঅর্ডিনেট আছে, আমি এই এক্স টু কে আরো কাছাকাছি নিয়ে আসছি। এখন ডেল এক্স, মানে এই যে ডেল এক্স, এটা তো একটা পার্থক্য, এক্স কোঅর্ডিনেটের যে ডিফারেন্স।
আমি এইটাকে চেঞ্জ করতে পারবো, আমি ডেল ওয়াই কে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, কারণ সেটা ইন্ডিপেন্ডেন্ট না। আমি ডেল এক্স কে চেঞ্জ করলে ডেল ওয়াই অটোমেটিক চেঞ্জ হবে। সো এখন দেখো, তাহলে ডেল এক্স কে আমি চেঞ্জ করতে স্যার করতে ডেল এক্স কে জিরো বানায় ফেললে কি হয়? এক্স আর মানে পি আর কিউ একই পয়েন্ট। তাহলে পি আর কিউ যদি একই পয়েন্ট হয়, তাহলে ঢাল কি আসবে? 0/0। এরকম ঢাল কি এক্সিস্ট করে? নাও তাহলে আমার জিরো বানানোর কি ফায়দা? তাহলে জিরো জিরো বানাবো না, যত কাছে সম্ভব একটু অনেক ছোট বানায় ফেলে। জিরোর অনেক কাছাকাছি আমি ছোট এটা বানালেও তো তোমার ওই কার্ভেচারটা সোজা হবে না, কার্ভ লেন্থ তো কার্ভই থাকবে। কার্ভ যত লেন্থ ছোট কার্ভ থাকবে। সম্ভব। যত আমাকে বলতে দাও, আমি বলতেছি। আমি কি কাজ করব? x1 x2 কে অনেক কাছাকাছি নিয়ে আসবো। কত কাছাকাছি নিয়ে আসবো? তাদের পার্থক্যটাকে জিরোর কাছাকাছি নিয়ে আসবো, মানে এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করব। জাস্ট এতটুকুই, আমি এই জিনিসটাই হচ্ছে অ্যাপ্লাই করব, যে ডেল এক্স কে জিরোর কাছাকাছি নিয়ে আসবো। ডেল এক্স কে যদি জিরোর কাছাকাছি নিয়ে আসি, অটোমেটিক ডেল ওয়াই জিরোর কাছাকাছি আসবে। তাহলে দেখো এই জায়গায় যে দুইটাকে কাছাকাছি নিয়ে আসলাম, দুইটাকে কাছাকাছি নিয়ে আসলে এদিকে তো y1 অলরেডি আছে, y2 এদিকে চলে আসবে না? y2 কিন্তু অটোমেটিক নিচে চলে আসবে। তাহলে দেখো এখন এখন আমরা এই যে লাইনটা আঁকলাম, এইটা কিন্তু কার্ভেচারের মধ্যে প্রায় কাছাকাছি, কার্ভেচারের লাইন আর এই স্ট্রেট লাইনটা প্রায় কাছাকাছি। তার মানে আমি যতই জিরোর দিকে আগাবো, ততই আমার কার্ভেচারের লাইন এবং পয়েন্ট, দুইটা পয়েন্টকে যে কানেক্ট করলাম, দুইটা লাইন প্রায় সেম হয়ে যাবে। সেম হইতে হইতে একটা সময় আমি কি পাবো? আসলে দুইটা প্রায় সেম হয়ে গেছে, তাইলে আমি স্লোপ বের করতে পারবো। তাইলে আমাদের যেই চেনা পরিচিত স্লোপের ইকুয়েশন, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, এটাকে আমরা এম বলতেছি। এই স্লোপের ইকুয়েশনটাকে একটু কারেকশন করা লাগবে কার্ভেচারের ক্ষেত্রে, কার্ভেচারের যখন স্লোপ বের করতে চাই। তো কারেকশনটা কি? আমি ডেল এক্স কে জিরোর কাছাকাছি করে দিব। তাইলে এম ইজ ইকুয়াল টু, আমি একটা কন্ডিশন দিব, লিমিট। লিমিট মানে আমি এখানে এক্স এর পরিবর্তনটাকে হচ্ছে চেঞ্জ করতে চাই, এক্স এর পরিবর্তনটাকে এমন কিছু চেঞ্জ করব, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এই সম্পূর্ণ জিনিসটাকে আমি লিখবো ডি ডি এক্স অফ ওয়াই। তার মানে কোনো একটা চেঞ্জ, ডেল এক্স যদি জিরোর কাছাকাছি চলে যায়, তখন আর ডেল এক্স লিখবো না, এটাকে আমরা ডি এক্স লিখবো। যখন ওয়াই জিরোর কাছাকাছি চলে যাবে, তখন আর ডেল ওয়াই লিখবো না, সেটাকে ডি ওয়াই লিখবো। এইটার মানে হচ্ছে ওয়াই ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু এক্স। এটার মিনিংটা বুঝছো? ডি ওয়াই, তোমরা অনেকে বলবা ডি ওয়াই বাই ডিএক্স, এটা মানে সাউন্ডস নট ম্যাথমেটিক্যাল। এটাকে বলে স্যার ডিডি কাটা যাবে না? ডি ডি এখানে কাটা যাওয়ার জিনিস না। ডি ডি এটা হচ্ছে একটা অপারেটর। লাইক এইটা ধরো একটা বক্স আছে, এই বক্সের ভিতরে তোমার এরকম একটা অপারেটর আছে। যেমন ধরো এই একটা বক্স, আমরা ফাংশনের একটা বক্স, এখানে আমরা কি দিচ্ছি? এক্স দিচ্ছি না? ইনপুট এক্স দিচ্ছি তো। সবাই একটু দেখো, একটা ফাংশনের, ধরো এটা একটা ফাংশনের মেশিন, এই মেশিনের মধ্যে আমি ইনপুট কি দিব? এক্স দিব। সে আমাকে একটা মান দিবে, মানে এই ফাংশনটার ভিতরে কিছু চেঞ্জ হয়ে সে আমার একটা মান দিবে, আউটপুট। ঠিক তেমনি আমি এইটার ভিতরে একটা ফাংশন দিব, সে আমার আউটপুট দিবে চেঞ্জ অফ ফাংশন। ওই ফাংশনটাকে চেঞ্জ করে সে আমার বাই আউটপুট আকারে দিবে। সে একটা অপারেটর, অপারেট করবে। অপারেটর মানে সে সামহাও ওই জিনিসটাকে চেঞ্জ করবে। এখন অপারেটরের কাজ কি? অপারেটর হচ্ছে সে এটাকে মানে ধরো দৈর্ঘ্যে বড় করতে পারে, ছোট করতে পারে, তার হচ্ছে বিস্তৃতি চেঞ্জ করতে পারে, তার হচ্ছে অক্ষ বরাবর তার কেমন প্রকৃতি সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারে। দ্যাট মিনস অপারেটরের আসল কাজ হলো সে ওই কোয়ান্টিটিটাকে সামহাও চেঞ্জ করবে, যদি অপারেটরের উপর, অপারেটরের মানে ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ওই ফাংশনটা বা ওই কোয়ান্টিটিটা। তাহলে আমরা অলরেডি জানি এই ওয়াই কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপর। তাইলে এই এক্স ওয়াই কে চেঞ্জ করবে। তো বেসিক্যালি এখানে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতেছি, এটাকে বলে
অপারেটর, মানে এক্স এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ নিয়ে আমরা কথা বলতেছি, দ্যাটস ওয়াই আমরা এদিকে ওয়াই দিব। ওকে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি মানে ডিফারেন্সিয়েশন বলি আমরা বা অন্তরীকরণ বলি, অন্তরীকরণের মূল আইডিয়া। মানে অন্তরীকরণ করতেছি মানে আমরা কোন একটা ফাংশনের চেঞ্জ বের করতে চাই, আমরা এতক্ষণ হচ্ছে কোঅর্ডিনেটের চেঞ্জ বের করতে চাইছি। আমরা যখন ঢাল বের করছি, ঢালের যে মিনিং এখানে কি ছিল, এই মিনিংটা কি ছিল, কোঅর্ডিনেটের চেঞ্জ না, কোঅর্ডিনেটের জি ভাই। চেঞ্জ রেট। আর আমরা এখন ঢালকে আরেকটু নতুন ভাবে শিখতে চাচ্ছি, যেখানে ফাংশনের চেঞ্জ বের করব আমরা। সো তাহলে আমরা ধরো একটা ফাংশন দিলাম f of x is equal to x স্কয়ার। এই ফাংশনটা x কোঅর্ডিনেটের রেসপেক্টে, x এর রেসপেক্টে x স্কয়ার কেমন চেঞ্জ হয়, এটা আসলে বেসিক্যালি আমরা বের করতে চাই। সো এটার মানে হলো যে ধরো d dt of x সামথিং, এখানে একটা ফাংশন থাকবে, এই ফাংশনের ভিতরে একটা চলক থাকবে না, এদিকে সামথিং একটা থাকবে, এই সামথিংটা এর সাথে রিলেটেড হইতে হবে, মানে এই যে এই চলকের সাথে রিলেটেড হইতে হবে। তার মানে এক্স একে চেঞ্জ করবে, তার মানে এদিকে এক্স হইতে হবে। তাহলে এটার মানে হচ্ছে রেট চেঞ্জ অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস। এখন তুমি বলতে পারো ভাইয়া ওয়াই এক্সিস এর রেসপেক্টে হইতে পারে, হ্যাঁ অবশ্যই হইতে পারে। ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি হয় তাহলে এই ফাংশনটা ওয়াই এর ফাংশন হইতে হবে, জেড এক্সিস এর রেসপেক্টে যদি হইতে হয় তাহলে এই ফাংশনটা জেড এর ফাংশন হইতে হবে। এখন এক্স এর রেসপেক্টে ওয়াই এর ফাংশনের কোনো চেঞ্জ আছে, উত্তর হচ্ছে কোনো চেঞ্জ নাই। যদি কোনো চেঞ্জ না থাকে তাহলে একটা ফাংশনের যদি কোনো চেঞ্জ না থাকে, এটা ঢাল কি হয়, জিরো হয় না? জিরো হয় কি না? হ্যাঁ ভাই। ইয়েস। জি ভাই। তার মানে এখানে দেখো আমার এখানে চলক হচ্ছে এক্স, কিন্তু মূল ফাংশনটা কার ফাংশন, কোন চলকের, ওয়াই চলকের। দ্যাট মিনস ওয়াই এর সাথে এক্স এর কোনো রিলেশন নাই এখানে, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ নাই, সেজন্য আমরা জিরো লিখতেছি। বুঝাইতে পারলাম? সো বেসিক্যালি জি ভাই। আমরা এইটাকে বলি কোন একটা ফাংশনের রেট চেঞ্জ কিভাবে হয়। এখন তোমাদের কারো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করো, এন্ড আমরা 2 মিনিট একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে হচ্ছে আবার স্টার্ট করি। কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। 2 মিনিটের একটা ব্রেক নেই, 10টা 1 বাজে, 10টা 3 স্টার্ট করি, এন্ড খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তোমাদের এখন কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, ইনবক্সে করো, মানে মেসেজ দাও, অথবা আচ্ছা 1 মিনিটের জন্য আগের স্লাইডে যাব, শিওর? হ্যাঁ, আমরা ক্লাসটা আবার স্টার্ট করি। তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, সো ধরে নিচ্ছি বুঝতেছো, না বুঝলে হচ্ছে সাথে সাথে ইয়ে করবা। তো একটু রিক্যাপ করি, আমরা এম সমান কি জানি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। আচ্ছা, তো এই জিনিসটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন এফ অফ এক্স, এটা যদি লিনিয়ার ফাংশন হয় এটাকে আমরা ওয়াই বলতেছি। সো বেসিক্যালি আমরা লিনিয়ার ফাংশনকে এভাবে লিখতে পারবো যে ডেল অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল অফ এক্স। তার মানে এক্স এর রেসপেক্টে ফাংশনটার চেঞ্জ যখন সে লিনিয়ার ফাংশন হয়। তার মানে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রেও এটার মিনিং সেম, ঢালের মিনিং যা, নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রেও ঢালের মিনিং একই, জাস্ট আমরা ডেল এর জায়গায় ডি ইউজ করতেছি। মানে ডেল এক্স
এই পরিবর্তনটা অনেকটা এরকম যে ধরো x2 মাইনাস x1, x2 এর ভ্যালু হচ্ছে 2.5 আর তোমার x1 এর ভ্যালু হচ্ছে 2.45। সো বেসিক্যালি এখানে আসতেছে কত 0.05 বা সামথিং লাইক, ধরো এই পরিবর্তনগুলো হতে পারে 0.0059 সামথিং এরকম, মানে পয়েন্টের পরে 2 or 3 জিরো এর পরে নাম্বার। বাট dx এর মিনিং হচ্ছে একটা সংখ্যা যদি হয় 2, আরেকটা সংখ্যা 1.99999, তাহলে এই পরিবর্তনটা কত আসতেছে 0.0000000000, অনেকগুলো জিরো এরপরে 1। তাহলে দেখো এই ডিএক্সটা কি অনেকটা জিরোর কাছাকাছি না? পরিবর্তন যখন জিরোর কাছাকাছি হবে আমরা সেই জিনিসগুলোকে ডিএক্স দ্বারা লিখি, আর পরিবর্তন যখন একটু জিরো থেকে মানে জিরোর সমান না বা জিরো থেকে কম্পারেটিভলি অনেক বড়, তখন আমরা সেই জিনিসগুলোকে ডেল আকারে লিখি, ডেলের পরিবর্তন আকারে লিখি, আর এটাকে বলি আমরা ডি এর পরিবর্তন আকারে। ঠিক আছে, এবং এগুলারে বলে ডিফারেন্সিয়াল এলিমেন্ট, মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আর কি, ডিফারেন্সিয়াল এলিমেন্ট। সো ডিফারেন্সিয়াল এলিমেন্ট বলতে কি বোঝায়? ডিফারেন্সিয়াল এলিমেন্ট হচ্ছে কাইন্ড অফ এরকম, যেমন ধরো একটা রড, একটা রড হচ্ছে এরকম, এই হচ্ছে রড, তো আর হইলো না, তীর চিহ্ন হয়ে গেছে। আচ্ছা, তো ভিন্ন কালার দেই। ওকে, ধরো একটা রড হচ্ছে এরকম, এটা একটা রড, এই রডের লেন্থ হচ্ছে এল। আমি একটা খুব ক্ষুদ্র লেন্থ নিব, খুব ক্ষুদ্র অংশ নিব, এই যে ধরো এতটুকু অংশ নিলাম, গোলাপি দিয়ে দেখাই, এই যে ধরো এতটুকু অংশ নিলাম, এই যে জাস্ট এতটুকু দাগ অংশ নিলাম, তাহলে এইটাকে আমি প্রকাশ করব খুবই ক্ষুদ্র একটা রাশি দ্বারা, ডিএল দ্বারা প্রকাশ করব। ডিএল মানে অনেক ক্ষুদ্র একটা অংশ, যেই অংশের ভরও হচ্ছে অনেক কম। ঠিক আছে, এই ধরনের অংশগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল এলিমেন্ট। ঠিক আছে, আমার একটা যদি ধর একটা প্লেন আছে, প্লেন, এই প্লেনের ক্ষুদ্র একটা ডট, অনেক ক্ষুদ্র একটা জিনিস নিলাম, তাহলে এটার একটা এরিয়া থাকবে ডি এ, অনেক ক্ষুদ্র, জিরোর কাছাকাছি। তাহলে একটা ভলিউম বা একটা কিউব, কিউব চিন্তা করো, 3D কিউব, তো এই কিউবের মধ্যে একটা গুলা নিয়ে আমরা অনেক বেশি কাজ করি, দ্যাটস ওয়াই এই জিনিসগুলার মানে প্রয়োজনীয়তা অনেক বেশি, এবং ম্যাথ করতে অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা বুঝলাম যে ডিফারেন্সিয়াল এলিমেন্ট আমরা ইউজ করতেছি এখানে, এবং দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি নন লিনিয়ার ফাংশন। তাহলে নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে, নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা বলতেছি যে m ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। আবার আমরা এই জিনিসটাকে বলতেছি রেট চেঞ্জ অফ ফাংশন। বেসিক্যালি y যদি হয় একটা ফাংশন, তাইলে কার ফাংশন? x এর ফাংশন, তাইলে m ইজ ইকুয়াল টু d অফ f অফ x, d অফ dx অফ f অফ x। ঠিক আছে, মানে d f অফ x ডিভাইডেড বাই dx, এভাবে বলে না, ম্যাথমেটিক্যালি সাউন্ডস রং, মানে এটা আসলে ম্যাথমেটিক্যালি কারেক্ট না এভাবে বলা। আমরা বলবো d dx অফ f অফ x, এভাবে বলবো। ঠিক আছে, আমাদের মুখে প্রচলিত হয়ে গেছে ডি বাই ডিএক্স, ডি এফ অফ এক্স বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স, এভাবে আমাদের হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো মানে কাইন্ড অফ প্রচলিত হয়ে গেছে। তো ক্যালকুলাসের মানে যেহেতু আমরা বুঝে গেছি নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আর আমরা আগের মতো ঢাল বের করতে পারবো না, এই জিনিসটার একটা নাম আছে, এই জিনিসটার একটা স্পেসিফিক নাম হচ্ছে, যেহেতু আমরা এফ অফ এক্স এর চেঞ্জ বের করতেছি, তাইলে এটাকে বলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ। এই জিনিসটাকে বলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ মানে ডি ডিএক্স অফ এফ অফ এক্স। ঠিক আছে, এটা হলো ডেরিভেটিভ। তাহলে এত এত নাম বলতেছি, তাহলে আসলে কি মিন করতেছে, মানে আসলে কি? অনেকগুলা নাম বললাম স্লোপের, তাহলে অনেকগুলা নাম চলে আসছে, দেখি তাহলে এখন সবগুলো একটার সাথে আরেকটা একটু রিলেট করি। তো সর্বপ্রথম আমরা স্লোপের যে নামটা পড়ছিলাম, রেট চেঞ্জ অফ কোঅর্ডিনেট, লিখি আমি রেট চেঞ্জ অফ
কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু স্লোপ। আবার স্লোপ সমান বলছিলাম কি, স্লোপ সমান আবার বলছিলাম যে স্লোপ ইজ ইকুয়াল টু রেট চেঞ্জ অফ ফাংশন, ফাংশনের চেঞ্জ বলতেছিলাম। ফাইন, স্লোপকে আমি আরেকটা নাম দিলাম। তারপরে এখন আবার বলতেছি যে রেট চেঞ্জ অফ ফাংশন ইজ ইকুয়াল টু ফাংশনের ডেরিভেটিভ। তার মানে আসলে কি বুঝাইতে চাইলাম আমি বুঝাইতে চাইছি যে এই ফাংশনের ডেরিভেটিভ যেই কথা, স্লোপ একই কথা। স্লোপের আসলে এক একটা কেসে এক এক নামে আমরা বলবো। তোমরা যে গ্রেডিয়েন্ট করতেছো, এই গ্রেডিয়েন্টেরও একটা বলার একটা আলাদা ফিল্ড আছে, চাইলে আমি সব জায়গায় বলতে পারবো না। আমরা যখন লিনিয়ার ফাংশন ইউজ করবো এটারে স্লোপ বলি, আমরা যখন নন লিনিয়ার ফাংশনের স্লোপ বের করতে যাবো তখন আর স্লোপ বলবো না, তখন বলবো নন লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ বের করবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা সবসময় বলবো নন লিনিয়ার ফাংশনের জন্য। তার মানে রেট চেঞ্জ অফ ফাংশন ইজ ইকুয়াল ডেরিভেটিভ। তার মানে আমরা এতক্ষণ যা যা বলছি যে এভরিথিং চেঞ্জ অফ ফাংশন ইজ ডেরিভেটিভ। সো আমি লিখি রেট চেঞ্জ অফ অলমোস্ট এনিথিং মাস্ট বি ফাংশন, মানে কারো না কারো ফাংশন হইতে হবে, এনিথিং ইজ ডেরিভেটিভ। ওকে, এটা কি বুঝাইতে পারছি? যে কোনো জিনিসের ডেরিভেটিভ মানে হচ্ছে ওই ওই জিনিসটার চেঞ্জ, ওই জিনিসটা আসলে কি মিন করতেছে ওইটাই আমরা হচ্ছে বুঝলাম আর কি, যে আসলে মানে ডেরিভেটিভ মানে হলো চেঞ্জ হইতেছে, কিছু না একটা চেঞ্জ হচ্ছে আর কি ওই ফাংশনে। তাহলে এখন আসো যে ডেরিভেটিভ মানে চেঞ্জটা আসলে কিভাবে হয়। আমরা এই লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে বুঝলাম, নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে দেখবো। লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে তো স্লোপ আমরা ইজিলি বের করে ফেলতে পারি। এখন নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে দেখি যে n এর ভ্যালু হয়ে যায় 2 হইতে পারে, ইন্টিজার নিয়ে কাজ করতেছি 2 3, নন ইন্টিজারের জন্যও খাটবে 3/2, তারপরে হাফ, এগুলোর জন্যও হচ্ছে বেসিক্যালি আমার এই নন লিনিয়ার ফাংশনই হবে। দ্যাট মিন্স আমার গ্রাফ কখনোই লিনিয়ার হবে না। তো যেহেতু লিনিয়ার হচ্ছে না, তো বেসিক্যালি একটা একটা নর্মাল ফাংশন নেই, ধরো f of x is equal to x to the power n, এটা হচ্ছে আমার একটা জেনারেল ফাংশন। এই ফাংশনের চেঞ্জ কি হবে, এই ফাংশনের চেঞ্জ মানে এক্স এর রেসপেক্টে এই ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়, এটা আমরা একটু মনে রাখবো, এটা একটা রুলস এর মতন করে মনে রাখবো। তো এই ফাংশনের ডেরিভেটিভটা হচ্ছে বা এই ফাংশনের চেঞ্জটা হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার n। এটা একদম আমরা মনে রাখবো, পাওয়ার যত পাওয়ার হচ্ছে n, এই পাওয়ারটার সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে x টু দি পাওয়ার n এর চেঞ্জ রেট হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, চেঞ্জ রেট হইলো, কেন? এটা নিয়ম আর কি, যে n x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এটার প্রুফ আছে, এইসব প্রুফ হচ্ছে এখন আমি ক্লাসে দেখাবো না, এগুলা হচ্ছে মানে ক্যালকুলাস যখন তোমরা একাডেমিক্যালি পড়া স্টার্ট করবে তখন এই রুলস গুলা হচ্ছে তোমরা নিজে টেক্সট বুকে দেখবা। এখন এই রুলস বা এটা কিভাবে প্রমাণিত হয় এটা আপাতত এখন জানা লাগবে না, বা আমি ওরকম ভাবে দেখাচ্ছি না। আমার মেইন কথা হচ্ছে ডেরিভেটিভ একটা ফাংশনের চেঞ্জ, এবং ফাংশনের চেঞ্জটা হচ্ছে এই নিয়ম মেনে হয়, এটা আমরা জানলেই হয়েছে। তো এখন আমরা তো নন মানে লিনিয়ার ফাংশন জানি, তাহলে একটা লিনিয়ার ফাংশন নেই, লিনিয়ার ফাংশন নিব যে 2x প্লাস 1, এটা আমরা নিব। তাইলে দেখো এটাকে আমি যদি আমার আগের ঢালের নিয়মে করি 2x প্লাস 1, এটার ঢাল কত 2, এটার ঢাল আমরা 2 পাচ্ছি। আমাদের আরেকটা জিনিস শিখতে হবে যে একটা নন লিনিয়ার ফাংশনের পরিবর্তন তো এভাবে হয়েছে, তো একটা যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, কনস্ট্যান্ট ফাংশনের পরিবর্তন কি, ধরো এই f of c ইজ ইকুয়াল টু f of c না, লাইক হচ্ছে ধরো f শুধু of x ইজ ইকুয়াল টু c, তাহলে এইদিকে c,
তাহলে কনস্ট্যান্ট ফাংশনের পরিবর্তন কত, 0 না? 0. হ্যাঁ, আমি কোন একটা কনস্ট্যান্ট নাম্বার দেখা মাত্রই আমি বলে দেবো এটার পরিবর্তন নাই, দ্যাট মিন্স 0। এখন এই যে চেনা পরিচিত আমি যে y = 2x + 1 লিখলাম, এটাকে আমি এই রুলস এর মাধ্যমে দেখি তো কত আসে ফাংশনের চেঞ্জ, যে dx of 2x + 1। সো এইটাকে আমি প্রথমে এই 2x কে ডিফারেন্সিয়েট করব, মানে এটার ডেরিভেটিভ বের করব, এরপর 1 এর বের করব, দুটাকে আলাদা আলাদা করি। এটাকে ভিতরে দিলাম 2x প্লাস এটার ভিতরে দিলাম 1, 1 কে আমি চেঞ্জ করব। তাহলে তোমরা বলো তো 2 হচ্ছে একটা ধ্রুবক, 2টা বাইরে চলে আসবে, আর ভিতরে থাকবে কে, x থাকবে, আর এটা কি, এটার ডেরিভেটিভ 0 না? এটা 1 কনস্ট্যান্ট একটা মান। হ্যাঁ, এবার এদিকে দেখো, আমি এই জিনিসটা অপোজিট পেজে লিখি, যে আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আপনি যে লিখলেন ডেরিভেটিভ অফ 2x প্লাস 1 ইকুয়াল টু ডেরিভেটিভ অফ 2x প্লাস ডেরিভেটিভ অফ 1, এটা কেন হলো? কোথায় কোথায় লিখছি? এই যে ডেরিভেটিভ অফ 2x প্লাস 1 ইকুয়াল টু ডেরিভেটিভ অফ 2x প্লাস ডেরিভেটিভ অফ 1, এটা কেন হলো? এটা এরকম ভাবে হইতে পারে দেখেই হইছে, মানে রুলসই হচ্ছে এরকম। কোনো কারণ ছাড়া? অবশ্যই কারণ আছে, কারণটাই হলো মানে 5 = 2 + 3 দুইটা পূর্ণ সংখ্যা, এটা কেন হইছে, 2 আর 3 যোগ করলে কেন 5 হয়? কারণ দুইটা জিনিস নিয়ে আরো তিনটা জিনিস রাখলে 5টা জিনিস হয়। ঠিক, তুমি যদি এটা যেভাবে চিন্তা করতে পারো ঠিক এইটার ক্ষেত্রেও একই, এইটাকে আলাদা ডেরিভেটিভ করে এটাকে আলাদা ডেরিভেটিভ করে যদি আমি যোগ করি, তাহলে আমি মূল ডেরিভেটিভটা পাবো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন দেখো আমি এটার ডেরিভেটিভ করতে চাচ্ছি, যে 2x এভাবে প্লাস 1 এর ডেরিভেটিভ আলাদাভাবে করব। সো আমার 2 হচ্ছে ধ্রুবক, 2 বাইরে চলে আসবে, এন্ড ভিতরে থাকতেছে x, আর এটার ডেরিভেটিভ তো 0। আমরা একটা রুলস অলরেডি শিখছি, x⁴n যদি থাকে, n x⁴n-1 হবে। সো এই জায়গায় x এর পাওয়ার কত, 1। আমার এদিকে 2 আলাদা আছে, ওইটা থাকুক, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আলাদা করে রাখছি। বেসিক্যালি থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজনীয়তা নাই, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এখন দিচ্ছি। তা আমার পাওয়ারটা সামনে চলে আসবে, এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, তার মানে এক সামনে আসবে, x⁴n-1 মানে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, বুঝতে পারছি? তাহলে ব্র্যাকেটটা আমি শেষ করলাম, ক্লোজ দিলাম, এরপরে 0। এবার দেখো 2 x⁴0 প্লাস 0, তাহলে কত আসতেছে, 2 আসতেছে না? তার মানে 2 + 1 এর ডেরিভেটিভ 2, যেটা আমরা প্রিভিয়াসলি বের করলাম, কি আমাদের ইকুয়েশনের স্লোপ হচ্ছে 2। এখন বুঝছো ডেরিভেটিভটা কি মিন করলো এখানে? তাহলে জি হ্যাঁ বুঝেছি। তাহলে দেখো এবার আমরা ইন্টারেস্টিং একটা জিনিস অলরেডি জানি, মানে এখন আমি প্রকাশ করব আর কি, তোমরাও জানো এই জিনিসটা, mx + c আমি জানি, রাইট? সো আমরা যখন mx + c পড়তাম, তখন আমরা লিখতাম যে m এর জায়গায় del y ডিভাইডেড বাই del x ইন্টু x + c। এখন আমি এই del y এর জায়গায় del y বাই del x এর জায়গায় আমি এখন এটা ইউজ করব। এটা কি রং নাকি রাইট? রাইট। ইয়েস, এটা রাইট। আমরা শুধুমাত্র যখন লিনিয়ার ফাংশন ইউজ করব তখন হচ্ছে এটা ইউজ করতে পারবো, এটারে ঢাল বলতে পারবো, কিন্তু আমরা যত ধরনের ফাংশন, লিনিয়ার, নন লিনিয়ার, কনস্ট্যান্ট, হাবিজাবি যত ফাংশন জানি, সব ফাংশনের ক্ষেত্রে এইটারে ঢাল হিসেবে বলতে পারবো, কোনো সমস্যা নাই। কেউ কিচ্ছু আমাদের ভুল বলতে পারবে না যে এই জায়গায় ভুল আছে। ক্লিয়ার? তাহলে আমরা এই dy/dx, বা এটা ভুল বললাম, মানে ddx অফ y ইজ ইকুয়াল টু স্লোপ, এটাকে আমরা আজীবন বলতে পারবো, সব ক্ষেত্রেই বলতে পারবো। তো যেহেতু আমরা এটাকে সব ক্ষেত্রে বলতে পারবো, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, আমরা আগের জিনিসটা ভুলে যাই, এটার আমাদের কাজ কম, এটা আমাদের কম কাজে লাগে, এখন এটা বেশি কাজে লাগে, তাহলে এই জিনিসটা আমরা সব ক্ষেত্রে ইউজ করব। এখন আসো y ইজ ইকুয়াল টু x², এইটার চেঞ্জ কেমন হয়, এই চেঞ্জটা কিরকম হয়? তাহলে What 2x? এইটাকে আমি x এর রেসপেক্টে চেঞ্জ করব,
তাহলে x এর পাওয়ার 2 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, 2 - 1 কত আসবে 2x। তাহলে এবার আমি এই রিলেটেড একটা ম্যাথ করি, পেজটা একটু চেঞ্জ করলাম, এবার এই দিকে হচ্ছে এই রিলেটেড একটা ম্যাথ করব। দেখো আমি হচ্ছে এই x y x² এর গ্রাফ আঁকলাম। তো গ্রাফে এদিকে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা ধরো 1 1, এদিকে আরেকটা বিন্দু নেই, এই বিন্দুটা হচ্ছে 2 2, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে ঢাল কত, এই বিন্দুতে ঢাল m1, এই বিন্দুতে ঢাল m2। তাহলে আমরা ইন জেনারেলি জানি y x² এর ঢাল m d dx অফ ভাই y 2 4 হওয়ার কথা না? x। তাইলে দেখো এখন x এর ভ্যালু 1, ভাই 2 4 হবে না? ওটা এখানে তো একটা ফাংশনের উপরে পড়ছে বিন্দুটা। কোনটা 2 4? ও ওই আচ্ছা, বিন্দুটা হ্যাঁ, কি ইয়েস, কারেক্ট কারেক্ট, আমি লিনিয়ার ফাংশনের মতো লিখে ফেলছি। এটা 4 হবে, এটা 4 হবে, এটা 1 1, এটা 4, কারেক্ট, আমি ভুল করছি এদিকে। তাহলে দেখো আমি x এর ভ্যালু 1 বসাইলে ঢাল কত পাবো, x এর ভ্যালু 1 বসাইলে ঢাল পাবো 2, আর x এর ভ্যালু যখন 2 বসাবো ঢাল কত পাবো তখন 4। আচ্ছা, x এর ভ্যালু আমি 3 বসাই, ঢাল কত পাবো আমি? ঢাল পাবো 6। তাহলে সরি, এখানে 2 দিলাম, এদিকে 3 দিই, 6 পাবো। তাহলে x এর ভ্যালু যদি 10 বসাই তাহলে ঢাল কত পাবো? 20। 20। তাহলে এখন দেখো লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমার কি বারবার ঢাল সেম থাকতেছে, মানে প্রত্যেকবার ঢাল সেম থাকতেছে, সরি নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে ঢাল সেম থাকবে না। তাহলে ঢাল বের করার আমরা একটা প্রসেস শিখলাম, এই যে আমরা শিখলাম নতুন যে প্রসেসটা শিখলাম কিভাবে আমরা একটা নন লিনিয়ার ফাংশনের ঢাল বের করতে পারি, এই প্রসেসটাকেই বলে অন্তরীকরণ। অন্তরীকরণ আমরা অ্যাপ্লাই করি নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে যেসব ফাংশনের ঢাল কনস্ট্যান্ট না। তাহলে এবার আসো আমরা একটা ফিজিক্সের ম্যাথ করি। ফিজিক্সের ম্যাথ করার আগে আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখি, জেনে রাখবো হচ্ছে এই জিনিসটা যে সরণ সরণ সরণকে আমরা প্রকাশ করি ধরো এস দ্বারা। আচ্ছা, সরণ না বলে দূরত্ব বলি, দূরত্ব দূরত্ব বললাম এস। তো দূরত্ব হচ্ছে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তার মানে ধরো টি ইজ ইকুয়াল টু 0 তে এস এর ভ্যালু 1 মিটার, মানে 1 মিটার না 0 ধরলাম। টি ইজ ইকুয়াল টু 2 তে এস এর ভ্যালু মানে 1 ধরি। টি ইজ ইকুয়াল টু 1 এ এস এর ভ্যালু 2 মিটার। টি ইজ ইকুয়াল টু 2 তে এস এর ভ্যালু 4 মিটার। তার মানে এটা বাড়তেছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে সেই জিনিসটা বাড়তেছে। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে টি স্কয়ার প্লাস টি, এই আকারে তুমি হচ্ছে দৌড়াচ্ছ, এই সমীকরণ মেনে তুমি দৌড়াচ্ছ। তাহলে টি ইজ ইকুয়াল টু 1 থেকে, মানে তুমি দৌড়াইতেছো এই কি জানি বলে এই ইয়েতে ব্যাগে। তোমার সময় যখন 2 সেকেন্ড, যখন ঘড়িতে 2 সেকেন্ড হবে তখন তোমার ব্যাগ কত হবে? এখন দেখো আমরা ব্যাগ জিনিসটা বলি, ব্যাগ জিনিসটা কি স্যার অ্যান্সার পেয়ে গেছি। পরে বইলো। ব্যাগ হচ্ছে ব্যাগ ব্যাগ আমরা কি জানি, ব্যাগ বলতে পারি বা ব্যাগ না বললে দ্রুতি বলতে পারবো। তো ব্যাগ বা ব্যাগের মান, মানে ব্যাগের মান বা দ্রুতি। তো দ্রুতি বেসিক্যালি কি, মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়, রাইট? তো মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটাকে আমরা দ্রুতি বলতেছি। এখন আমরা হচ্ছে এই পার্সপেক্টিভটা একটু চেঞ্জ করি, তো সাপোজ এই হচ্ছে একটা লাইন, তো এই লাইনে এইটা হলো একটা 0 0 পয়েন্ট। তো এটা যদি 0 0 পয়েন্ট হয়, ধরো সাপোজ তুমি x1 পজিশনে আসো, মানে শুরুতে t ইজ ইকুয়াল টু 0 তে তুমি x1 এ আসো। দেন তুমি হচ্ছে t ইজ ইকুয়াল টু যখন 10 সেকেন্ড,
তুমি x2 তে গেছো, এখান থেকে দিয়ে গেছো, তাহলে তোমার ডিস্টেন্স কি হইলো x2, মানে x2 তো আমরা অরিজিন থেকে ক্যালকুলেশন করতেছি, তাহলে ডিস্টেন্স হবে x2 - x1 ইজ ইকুয়াল টু ডেল x। এখন তোমার পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, তাহলে আমরা কি লিখবো dx, এন্ড dx পরিবর্তনটা কত সময়ের জন্য হবে, dt সময়ের জন্য হবে, তাহলে আমরা v কে আগে লিখতাম ডেল x ডিভাইডেড বাই ডেল t। এটা কখন লিখবো, যখন গড় পরিবর্তনগুলো আমরা বের করব, গড় হিসাব করব যখন, তখন আমরা এই জিনিসগুলো লিখবো। ঠিক আছে, আমাদের পরিবর্তনগুলো যখন ধ্রুবক থাকবে তখন আমরা এভাবে লিখবো, কিন্তু পরিবর্তনগুলো যখন আর ধ্রুবক থাকবে না তখন v কে লিখবো ds বা dx ডিভাইডেড বাই dt, বা আমি আবারও ভুলভাবে বলছি d dt অফ x। তার মানে এটাকে বোঝাচ্ছে x এর পরিবর্তন t এর সাপেক্ষে, রাইট? x এর পরিবর্তন t এর সাপেক্ষে না, এখানে x এর পরিবর্তন হ্যাঁ t এর সাপেক্ষে। তাহলে দেখো আমরা একটা সরণের ইকুয়েশন আমি তোমাকে দিচ্ছি t² + 2, এবং তোমার কাছ থেকে জানতে চাইছি 2 সেকেন্ডে তোমার ব্যাগ কত। তো আমি জানি ব্যাগের ইকুয়েশন, এখন আমি জানি d dt অফ s, s কার ফাংশন, t এর ফাংশন, মানে s হচ্ছে বেসিক্যালি এখানে t এর ফাংশন। তাহলে আমি এখানে কি করব, dt কে s t এর ফাংশন আকারে লিখবো, তাহলে t² + t, এই জিনিসটা মানে এই ফর্মে আমি লিখবো, ফাইন। তো এই ফর্মে যেহেতু লিখবো, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন রাশি আছে ভিতরে, পদ আছে, পদ দুইটাকে আবার আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করব, t² প্লাস এই, আমরা একটা রুলস শিখছি একটু আগে, x⁴n। তো x⁴n এর ক্ষেত্রে n x⁴n - 1 এটাই এদিকে অ্যাপ্লাই করবো, এখানে t আছে এখানে t আছে, তার মানে দুইটা চলক সেম, তাহলে আমি তাকে ডিফারেন্সিয়েট করতে পারবো ইজিলি। পাওয়ার 2 আছে সামনে, 2t + 1, আর এদিকে পাওয়ার 1 কমে যাবে, তার মানে 2 - 1 থাকবে, 2t + 1 প্লাস 2t আর এরপরে তো 1। তাহলে v ইজ ইকুয়াল টু 2t + 1, এইটা আমার ব্যাগের ইকুয়েশন আসতেছে, রাইট? তাহলে এটা আমার এখন ব্যাগের ইকুয়েশন, ভেলোসিটির ইকুয়েশন বলি বা স্পিডের ইকুয়েশন বলি। তো আমি জানতে চাইছি 2 সেকেন্ড পরে ব্যাগ, তাহলে আমি এখানে 2 বসাবো, v ইজ ইকুয়াল টু 2 + 2 + 1, তাহলে v ইজ ইকুয়াল টু 2 × 2 4 + 1 ইজ ইকুয়াল টু কত, 5 মিটার/সেকেন্ড। ওকে, ক্লিয়ার? তাহলে 2 সেকেন্ড পরে আমার ব্যাগ কত, 5 মিটার/সেকেন্ড। তাহলে Yes. এখন আমরা একটা জিনিস জানার ট্রাই করি, আমরা এতক্ষণ v ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল x বাই ডেল t, সরি ডেল x বাই ডেল t, এখন আমরা নতুন করে শিখতেছি d dx, সরি d dt অফ x, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, আদৌ কি কোনো ডিফারেন্স আছে? একটা লিনিয়ার এর জন্য আরেকটা লিনিয়ার হবে না। হ্যাঁ, একটা এভারেজ ভেলোসিটি একটা ইনস্ট্যান্টেনিয়াস। ইয়েস, কারেক্ট। এখন আমি একটু বাংলায় যদি বলি, এই জিনিসগুলো আমরা বের করি গড় ব্যাগ বের করার ক্ষেত্রে। গড় মানে অনেক বেশি পরিবর্তনে আমার যেই, মানে অনেক বেশি দূরত্বে আমার যে সময়ের পরিবর্তনের সাথে দূরত্বের পরিবর্তনটা যেভাবে হয়, মানে আমার হাতে তো মূলত সময়ের সাথে সাথে আমি চেঞ্জ হইতেছি, রাইট? তো সময়ের সাথে সাথে আমার পরিবর্তনের হারটা যদি মানে প্রায় সেম থাকে, তাহলে এই পরিবর্তনগুলা আমরা এভাবে বের করি। আর আমার যদি সময়ের সাথে সাথে আমার অবস্থানটা মানে খুব দ্রুত চেঞ্জ হয়, বা চেঞ্জ গুলো হচ্ছে বারবার, মানে চেঞ্জ গুলো কনস্ট্যান্ট না, তখন আমরা এইভাবে বের করি। তো এই জিনিসগুলো বলে গড় বেগ বা গড় দ্রুতি, এবং এই জিনিসটাকে বলে যে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ। এখন এই জিনিস মানে এটার মানে কি, তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা স্পিড, এভারেজ ভেলোসিটি অর স্পিড, এগুলোর মানে হলো সাপোজ তুমি বা মানে তোমরা কেউ, যে ধরো মতিঝিল থেকে উত্তরায় যাবা, ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার, ঠিক আছে, 20 কিলোমিটার। সো ডিস্টেন্স 20 কিলোমিটার, 20 কিলোমিটার, এবং তুমি তোমার মানে উবারে করে যাচ্ছ, ইনিশিয়াল স্পিড হচ্ছে
0 মিটার পার সেকেন্ড। এখন ওইখানে গিয়ে কি আর গতিশীল থাকবে? ওইখানে গিয়েও তো 0ই হবে, রাইট? 0 একটা নির্দিষ্ট টাইম পরে তোমার কি আসতেছে 0। তাহলে গড় বেগ যদি আমি বের করি, গড় মানে এভারেজ ভেলোসিটি 0 + 0 ডিভাইডেড বাই 2 কত আসতেছে? মানে একটা ইকুয়েশন আছে না আমাদের, যে গড় বেগের ইকুয়েশন, গড় এই যে ফাইনাল মানে u+v ডিভাইডেড বাই 2, এরকম একটা জিনিস আছে না, গড় যখন আমরা বের করি শেষ প্লাস আদি ডিভাইডেড বাই 2। তাহলে এই ক্ষেত্রে বের করে দেখতেছি 0। অথবা আরেকটা এক্সাম্পল নেই, যে ধরো তুমি মতিঝিল থেকে উত্তরায় একবার এখানে গেছো, কি আবার ব্যাক করলা, তাহলে তোমার এই জায়গায় ডিসপ্লেসমেন্ট কত আসতেছে? 0। 0। 0 কিলোমিটার। তাহলে ভি এভারেজ কত আসবে? 0। মানে আমার ডিসপ্লেসমেন্টই তো হয় নাই, আমার তাহলে আর কিসের ভেলোসিটি আসতেছে? কিন্তু আমি তোমাকে যদি স্পেসিফিক একটা জায়গায়, সাপোজ মতিঝিল থেকে 18 কিলোমিটার যাওয়ার পর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার ব্যাক কত, তুমি সেটা কিভাবে বলবা? ওই ব্যাকটা হচ্ছে তাৎক্ষণিক ফাংশনটা ব্যাক। জানতে হবে। আমার জানতে হবে আমার সরণটা কিভাবে চেঞ্জ হইতেছে সময়ের সাথে সাথে। আমি ওই চেঞ্জটা জেনে বা ওই ফাংশনটা জেনে দেন আমি বের করতে পারবো যে তাৎক্ষণিক বেগ কিভাবে বের করব। ক্লিয়ার? তাৎক্ষণিক বেগের পরিচয়টা ভাইয়া আমরা কিভাবে পাবো, তখন ওইভাবে বের করতে পারবো। বলো। ফাংশনটা কিভাবে বের করব? ফাংশনটা কিভাবে বের করব সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফাংশনটা দেয়া থাকবে, ওই ফাংশনটা থেকেই তুমি হচ্ছে বের করবে আর কি। ঠিক আছে, thank you. ওকে, শিওর। সো তাহলে বুঝলাম আমাদের ডেরিভেটিভ কি জিনিস বা অন্তরীকরণ কি জিনিস। এখন অন্তরীকরণের কিছু রুলস আছে। এই যে একজন যে কোয়েশ্চেন করছে যে আমরা দুইটা আলাদা আলাদা কে কেন ডিফারেন্সিয়েট করলাম, রুলসটা হচ্ছে এরকম যে ধরো এইটা একটা ফাংশন, মানে এক্স এর সাপেক্ষে আমি দুইটা ইয়েকে করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি, ধরো এরকম যে ইউ এবং ভি কে ডিফারেন্সিয়েট করবো, u+v কে, তাহলে এই দুইটাকে আমি আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে যোগ করে দিতে পারবো, ঠিক আছে? কিন্তু এদিকে কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে এই ইউ মাস্ট বি এক্স এর ফাংশন হইতে হবে, ভি মাস্ট বি এক্স এর ফাংশন হইতে হবে। তার মানে ইউ এক্স এর ফাংশন, ভি এক্স এর ফাংশন হইতে হবে, নাইলে আমি এটা করতে পারবো না। এরপরে একই কথা মাইনাসের জন্য প্রযোজ্য, ইউ মাইনাস ভি আমি করতে পারবো, ইউ কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব, ভি কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব, মাইনাস করে দিব, ঠিক আছে? এই গেল। এরপরে ইউভি এর ফর্মুলা, মানে ইউভি গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে, মানে ইউভি ফরম্যাটে আছে। তাহলে কি করব, একবার ইউ কে রাখবো আর একবার ভি কে ডিফারেন্সিয়েট করব, আরেকবার ধরো যোগ, এরপরে আরেকবার হচ্ছে কি করব, ভি কে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এরপরে আমরা ভাগের ক্ষেত্রে দেখি, ধরো ইউ বাই ভি আকারে আছে, তাইলে এবার কি করব, নিচে ভি এর ফাংশনটার স্কয়ার, এরপরে ভি থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস ইউ থাকবে, ভি কে ডিফারেন্সিয়েট করব। এগুলা হচ্ছে মানে ডিফারেন্সিয়েশন করার রুলস। আচ্ছা স্যার, এগুলোর কি কোনো ইনফরমেশন নাই? হ্যাঁ আছে, এখনই আমি দিব। তো এই জিনিসগুলো বুঝছো? মানে এটা কি বুঝাইতে পারছি আমি, কাহিনীটা কি হচ্ছে এখানে? মানে এখনই আমি হচ্ছে এটা নিয়ে তোমাদেরকে আইডিয়া দিব যে এগুলো আসলে মানে এগুলো তো আমি রুলস গুলো লিখে ফেললাম, একটা একটা করে এক্সাম্পল এখন দেখবো যে প্রত্যেকটা রুলস এর বিহাইন্ড দা সিন বা এগুলা কিভাবে আমরা ইয়ে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে এক্সাম্পল দেই। আজকে আমরা ইন্টিগ্রেশনটা হয়তো ধরতে পারলাম না বা ধরবো না, নেক্সট ক্লাসে অথবা নেক্সট আরেকটা সেশনে হচ্ছে আমি এটা তোমাদেরকে নিব, অথবা ঠিক আছে একটা লাইভ সেশনে নিব টাইম করে। তাহলে এখন দেখো এদিকে যে ফার্স্ট একটা এক্সাম্পল নেই, ধরো 2x² প্লাস x³ এইটাকে আমি কি করব, আরেকটা নিলাম 2x³ মাইনাস x²। তাহলে এটাকে আমি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করব, আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2 × 2x - 1 প্লাস 3x, একটা পাওয়ার কমে যাবে, তাহলে 4x প্লাস 3x²। বুঝছো এটা?
আর এই ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু, দেখো 3 নিচে মানে গুণ আকারে চলে আসবে, সামনে চলে আসবে, ইন্টু এক্স পাওয়ার 1 কমে যাবে, আর মাইনাস এখানে 2x আসবে। তাহলে এখানে কি হচ্ছে, 6x² মাইনাস 2x। এই দুইটা জিনিস বুঝলাম। এরপরে তুমি দেখো এখানে যে এখানে f অফ x আর g অফ x গুণ আকারে আছে, ঠিক আছে। একটা আমার আছে এরকম x কম মানে x ইন্টু এখানে আরেকটা ফাংশন আকারে যদি আমি দেই ই টু দি পাওয়ার x দিলাম, যাও। তো এখন এই ই টু দি পাওয়ার x এর মানে ডিফারেন্সিয়েশনটা একটু দেখি। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x ই হবে, মানে এর কোনো ডিফারেন্সিয়েশনে এর কোনো চেঞ্জ হয় না। এবং এটা আরেকটা নতুন মানে ক্যালকুলাসের আরেকটা নতুন টপিক আছে, ওইখান থেকে এই জিনিসটা আসে আর কি, প্রুফ করা যায়। এন্ড ওই জিনিসটা আমরা এখন আর আলোচনা করব না। তো এখন দেখো এখানে দুইটা ভিন্ন টাইপের ফাংশন আছে, একটা x আর একটা ই টু দি স্যার পাওয়ার। কি কি জিনিস? বুঝি নাই। ই টু দি পাওয়ার অফ এক্স বলে যে কি জিনিস? ই কি ই একটা ধরে নাও একটা ধ্রুবক, ই এর মান হচ্ছে 2.71 সামথিং, ঠিক আছে। এটা একটা অমূলদ সংখ্যা, মানে ইররেশনাল নাম্বার। ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এগুলোকে। ই টু দি পাওয়ার এক্স কে, এই ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে সূচকীয় ফাংশন, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমার দুইটা ফাংশন আছে, আমি আগেই বললাম ইউ ভি ফরম্যাটে থাকলে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব, আবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব, মানে এখানে ড্যাশ দেওয়ার মানে এটাকে আমি ডিফারেন্সিয়েট করব। তো করি এখন। তাহলে প্রথমে আমি এক্স কে রাখবো, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করব, প্লাস ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রেখে এক্স কে ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি আমি করি, তো আমার এখানে কি আসতেছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস, এটাকে করলে আমার কি হবে, 1 ই টু দি পাওয়ার এক্স। তো বেসিক্যালি ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। ক্লিয়ার? এটা হচ্ছে আমার গুণের ক্ষেত্রে ইউবি ফরম্যাটে থাকলে কি হবে। নেক্সট নেক্সট হচ্ছে যে ধরো এখন উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে ই টু দি পাওয়ার এক্স। তো এইটার ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েট কিভাবে করব এক্স এর রেসপেক্টে। তো আমরা অলরেডি জানি এক্স এর রেসপেক্টে ইউ বাই ভি কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, নিচে ভি স্কোয়ার আসবে, এবং এখানে ভি কে রেখে আমি ইউ কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করব। সো বেসিক্যালি এইটা যদি এখানে অ্যাপ্লাই করি, আমার ই টু দি পাওয়ার এক্স আছে এখানে, তাহলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স থাকলো, ইউ কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x হবে, মাইনাস অ্যান্ড ইউ ইউ থাকুক, ইউ হচ্ছে এক্স স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স হবে। তো বেসিক্যালি উপরে থাকতেছে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 2x মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে তো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। সো এখানে একটা একটা কাটা যাচ্ছে। সো বেসিক্যালি ই টু দি থাকতেছে, পাওয়ার অফ এক্স হোল স্কয়ার কি ই টু দি পাওয়ার অফ 2x লেখা যায় না? লেখা যায় কিন্তু আমি লিখি নাই, কারণ উপরে নিচে কাটাকাটি করবো, দ্যাটস ওয়াই। এন্ড নিচে থাকবে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এইটা মূলত এই ফাংশনের ডিফারেন্সিয়াল না, ডেরিভেটিভ আর কি। সো বুঝাইতে পারছি? স্যার আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দুই একটা মানে আরো কয়েকটা জিনিস দেখি। ধরো একটা কোয়েশ্চেন বের করি, দাঁড়াও। কোয়েশ্চেনটা, হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা লিখি, তোমরা একটু এটা ট্রাই করো। এ পার্টিকেল moves so that its distance করো তো, এটা কি পারা যাবে? জি স্যার, স্যার আপনি যে লিখলেন x ইকুয়াল টু 2t স্কয়ার m, m টা কি? মিটার ইউনিট। মিটার।
ভেলোসিটি 16 আর অ্যাক্সেলারেশন 4। আচ্ছা, আমরা ভেলোসিটিকে v ইজ ইকুয়াল টু লিখতে পারি t dt অফ velocity x, 16 আর acceleration 4 4t আসতেছে, velocity আর 16 মিটার পার সেকেন্ড আর acceleration 4 না velocity 16 মিটার পার সেকেন্ড আর acceleration 4 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড আর এক্সিলারেশন হচ্ছে আমার কি লিখবো d dt অফ v, তাহলে এখানে করলে আসতেছে 4 আর এইখানে ভেলোসিটি আসতেছে 40, তাহলে 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16 মিটার পার সেকেন্ড, আর আরেকটা আসবে কত, এটা তো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের মানে এক্সেলারেশনটা কনস্ট্যান্ট, তার মানে এটা কি টাইপের মোশন, পার্টিকুলার মোশনটা আসলে কেমন, ইউনিফর্ম ভেলোসিটি না, সরি ইউনিফর্ম এক্সিলারেশন না, মানে কনস্ট্যান্ট এক্সিলারেশনে সে কি করতেছে, মুভ করতেছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই যে ডেরিভেটিভ, আমরা যে ডেরিভেটিভ এতক্ষণ যে পড়লাম, এই ডেরিভেটিভের অ্যাকচুয়াল মানে ফিজিক্যাল মিনিং গুলো কি, মানে এমন কি কি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যে জিনিসগুলো আসলে ডেরিভেটিভের সাথে রিলেটেড। যেমন ধরো, যে জিনিসটাই আসলে আজ এত কিছু আলোচনা করার মূল, আমরা ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্টকে যদি টি এর রেসপেক্টে রেট চেঞ্জ বের করি, তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি। আমরা ভেলোসিটিকে যদি টি এর রেসপেক্টে মানে চেঞ্জটা বের করি, তাহলে কি পাবো, অ্যাক্সেলারেশন। অ্যাক্সিলারেশন পাবো। হ্যাঁ, আমরা আমরা যদি যে লিনিয়ার মোমেন্টামকে টি এর রেসপেক্টে চেঞ্জ করি, তাহলে আমরা কি পাবো, ফোর্স। ফোর্স পাবো। আচ্ছা, কি কি টাইপের ফোর্স পাবো, কি টাইপের বলতে হয়? মানে আমার তো এটা লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার সেকেন্ড ফোর্স। কিউব টাইপের ফোর্স পাবো কি কাইনেটিক ফোর্স। না না না, আরেকজন কি বলতেছে, কি টাইপের, কি 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 পিটাল ফোর্স, আমি বলতেছিলাম যে ইউনিটটা হবে হচ্ছে কি মিটার পার সেকেন্ড কিউব অথবা লেন্থ পার টাইম কিউব। কিসের কথা বলতেছো তুমি, কোন কোয়ান্টিটি, ওই যে ইউনিটটার কথা। ইউনিট তো আমি জিজ্ঞেস করি নাই। এইটা হচ্ছে মানে কাইন্ড অফ হচ্ছে মানে লিনিয়ার ফোর্স বলতে পারো, বা এই ফোর্সটা আসলে কিভাবে অ্যাক্ট করতেছে ওই জিনিসটাও আমার মানে আমরা বের করতে পারবো বেসিক্যালি, মানে কিরকম আর কি। আচ্ছা, এই গেল আমাদের মোমেন্টামের ক্ষেত্রে, মোমেন্টামের চেঞ্জ থেকে আমরা ফোর্স পাচ্ছি। এরপরে তুমি চিন্তা করো, আমরা এনার্জিকে যদি টি এর রেসপেক্টে চেঞ্জ করি, তাহলে আমরা কি পাবো, পাওয়ার। পাওয়ার পাবো। পাওয়ার ইজ ইকুয়াল এই যে এনার্জির টাইমের রেসপেক্টে চেঞ্জ। ওকে, এরকম আর কি কি কোয়ান্টিটি আছে, আর একটু চিন্তা করো তো, আর কি কি কোয়ান্টিটি আছে যে জিনিসগুলো টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, যার কাছে হয় মানে অ্যাক্সেলারেশন পার টাইম। ওইটার তো কোনো ফিজিক্যাল মিনিং আমাদের মানে অ্যাপ্লিকেশন নাই, এন্ড হচ্ছে ধরো মানে ওইটা নিয়ে ওইটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমাদের টেক্সট বুক গুলোতেও নাই, এন্ড প্রবলেম সলভিং ও তেমন কোনো ইফেক্টিভ না, মানে জানতে পারো ইটস ওকে বাট নট নেসেসারি টু নো। আচ্ছা, আরেকটা খুবই ইউজফুল কোয়ান্টিটি হচ্ছে চার্জ, চার্জ চেঞ্জ হইতেছে, তাহলে আমরা কি পাবো, কারেন্ট। কারেন্ট পাবো। ওয়েট, আচ্ছা, যদি মানি মানে আমরা এই যে টাকা পয়সা হিসাব করি, এগুলা যদি টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ মানে ইনক্রিজ করে, তাহলে কি পাবো, কি হবে, ইনকাম উম, ইনকামই তো পাওয়ার কথা মানে হচ্ছে টোটাল মানে প্রফিট 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 পজিটিভ, এটা যদি পজিটিভ চেঞ্জ হয় তাহলে প্রফিট, আর এটা যদি নেগেটিভ চেঞ্জ হয় তাহলে লস। এই জিনিসটা আমি জানতে চাইছিলাম, তোমরা হচ্ছে ইনকাম কেন হবে না স্যার? ইনকামও তো প্রতি মাসে মাসে আমরা পাই। হ্যাঁ, তো ইনকাম করতেছে, এটা তো একটা ফিক্সড টাইম, এটা তো কনস্ট্যান্ট জিনিস।
কিন্তু ইনকামটা হচ্ছে গিয়ে মানে প্রতি মাসে আচ্ছা হয়। শোনো শোনো, তোমার নাম কি? আমার নাম তানজিম। আচ্ছা তানজিম, তুমি যেদিন থেকে ইনকাম করো ওই দিন থেকে একটু হিসাব করো তো, মানে ইনকামটা তোমার টাইমের সাথে, মানে মানিটা তোমার টাইমের সাথে সাথে যেভাবে চেঞ্জ হচ্ছে, এটা ইনকাম তো কিভাবে হবে? মানিটা হচ্ছে গিয়ে হয়ে যায় নর্মাল হচ্ছে মানিটা হয়ে যায় লিনিয়ার, আর তারপর হচ্ছে গিয়ে ইনকামটা হয়ে যায় কনস্ট্যান্ট। আচ্ছা 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 আচ্ছা, ইনকাম যদি হয়, আচ্ছা ঠিক আছে, আমিও তো ইনকাম করি না আসলে, তোমার এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। আমিও তো ইনকাম করি না, কিন্তু আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল ধরে নিলাম যে ইনকাম হচ্ছে কি ধরো 1 টাকা পার মান্থ, টোটাল হচ্ছে কি আর টাকা হচ্ছে কি তখন 1 টাকা প্রতি মান্থে তো 1 টাকা ইনক্রিজ করতেছে, তো এটাকে আমি এই জন্য রেট অফ চেঞ্জ ইনকাম, এখন কথা হচ্ছে একদম এক্সপ্লিসিটলি আমরা যদি একটু চিন্তা করি, মানে আমরা একটা জব করব, ওইখান থেকে একটা বেতন পাবো, ঠিক আছে? এইটা ইয়ার বাই ইয়ার ইনক্রিজ করে, মানে আমাদের টাইম চেঞ্জটা অনেক বেশি। আমরা এখানে স্মল অ্যামাউন্টে চিন্তা করতেছি, সো স্মল অ্যামাউন্টে যখন চিন্তা করব সেই জিনিসটা কনস্ট্যান্ট, এন্ড এটার চেঞ্জ রেটটা 0 আসবে, ঠিক আছে? অনেক হিউজ টাইম অ্যামাউন্ট হয়ে যায়। ইয়েস, একটা হিউজ টাইম অ্যামাউন্টের জন্য। এখন সাপোজ আমি বিজনেস করতেছি, বা তুমি একটা কোনো দোকানের একটা মানে ইয়ে শপের দিকে যদি যাও, যে এই কি শপের কথা, এখন ধরো আমরা ঈদের সময় জামা কাপড় কিনতে যাই না, তো তাদের জিনিসটা কি, তারা যত বেশি সেল করতে পারবে তাদের প্রফিট আসবে, যত বেশি দামে বিক্রি করতে পারবে প্রফিট আসবে। সো তাদের যদি টাকার অ্যামাউন্ট বাড়ে, কম অ্যামাউন্ট মানে খুব ক্ষুদ্র সময়ের জন্য, তাদের কিন্তু এই প্রফিটটা ক্যালকুলেশন তারা করতে পারে। And তারা যদি কম সেল করে তাহলে তাদের কি হবে? লস হবে। সো এন্ড জিনিসটা যদি সবসময় সেম থাকে তাহলে কি হবে? 0 হবে, ঠিক আছে? তাইলে আমরা আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা ম্যাথ করার ট্রাই করি, আরেকটা ম্যাথ করে আচ্ছা, তো ধরো একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, এই ওয়াটার ট্যাঙ্কের মধ্য দিয়ে, এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, সো এই ওয়াটার ট্যাঙ্কের মধ্য দিয়ে হচ্ছে, মানে এই ওয়াটার ট্যাঙ্কের ভলিউম একটা ফাংশন আকারে চেঞ্জ করতেছে, মানে ভলিউমটা আসলে ডিক্রিজ করতেছে, ভলিউম ইজ ডিক্রিজিং অ্যাজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে? তাইলে ফাংশন অফ টাইম আকারে এটা চেঞ্জ হইতেছে। সো এট টাইম টি, at time t, at time t, the tank is contained with water is 100 minus 100 মাইনাস কি দিতে পারি, ধরো একটা কে টি স্কোয়ার, এভাবে আছে। নাও কোয়েশ্চন ইজ find the function of water coming out as a function of time. আপনি যে লিখতেন কে টি স্কোয়ার, এই কে কি কে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট? 100 মাইনাস কেটি। আচ্ছা আমার লেখা না বোঝা গেলে একটু বললো, এটা ট্যাঙ্ক লিখছি, ট্যাঙ্ক ইজ কন্টেন্ট উইথ ওয়াটার, মানে একটা টি টাইমে ট্যাঙ্কের মধ্যে পানি আছে, এই এই অ্যামাউন্টের পানি আছে আর কি। তো ডেরিভেটিভটা হওয়ার কথা নেগেটিভ 2 কেটি অথবা 2 টিকে। বাকিরা কি বলো? নেগেটিভ 2
2kt, কারণ হচ্ছে কি 100 এর ডেরিভেটিভটা হয়ে যায় 0, তারপর হচ্ছে কি নেগেটিভ কে হচ্ছে কি একটা ধ্রুবক। তো আরেকটা রুল আমি একদিন পড়ছিলাম যে এটাকে বাইরে নিয়ে যাওয়া যায়। তো নেগেটিভ কে তো নেগেটিভ কে হচ্ছে কি বাইরে থাকলে তারপর হচ্ছে কি টি স্কোয়ার, তো টি স্কোয়ার হচ্ছে গিয়ে 2t, তো নেগেটিভ 2t কে। আচ্ছা, ভলিউম two- অফ ওয়াটার হচ্ছে 100 মাইনাস kt স্কোয়ার। তাইলে ভলিউমের রেট চেঞ্জ আমরা বের করি। আমার ভলিউমের রেট চেঞ্জটাই তো মানে বেসিক্যালি আমার এটাই তো কমবে, তাই না? এই জিনিসটাই তো কমে যাবে এজ এ ফাংশন অফ টি। সো এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে kt স্কোয়ার, তাহলে এই পার্টটা 0 আসবে এবং এই ধ্রুবকটা বাইরে চলে আসবে। দেন আমার এই টি স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে মাইনাস কে ইন্টু 2, মানে টি স্কোয়ার কে করলে কি হবে 2t ইন্টু, সরি 2t হবে শুধু। তাহলে বেসিক্যালি কি আসবে মাইনাস 2kt। ওকে, ডিভি বাই ডিটি। এখন দেখো এইটা হচ্ছে কি, এটাই তো সেই রেট চেঞ্জ অফ মানে ফাংশন অফ ওয়াটার কামিং আউট, রাইট? এটাই এই 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 চেঞ্জটা মানে যেটা আছে এটার যে চেঞ্জ হইতেছে ওই চেঞ্জ আকারেই কিন্তু পানি বের হয়ে আসতেছে ট্যাঙ্ক থেকে। তাইলে এটা আমার একটা ফাংশন না, আমি একটা নতুন ফাংশন দিলাম জি অফ টি ইজ ইকুয়াল মাইনাস 2kt। এই এই ফাংশন মেনটেন করে হচ্ছে পানি বের হচ্ছে। ওকে, তো এখন আমরা লাস্ট যে জিনিসটা দেখব, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করার পরে তার গ্রাফ কেমন হয়, মানে তার গ্রাফ বলতে তার গ্রাফিক্যাল জিনিসটা আচ্ছা আসলে ভাই, কিরকম। কিন্তু কোশ্চেনটা বলা ছিল না যে পুরো ফ্লাক্সটা মানে ভরা ছিল পানি। হ্যাঁ, এটা তো বলা ছিল না, জাস্ট বলা ছিল যে কোনো একটা টাইমে তার পানির পরিমাণ বলা ছিল। তো পানির হাইট যে কোনো একটা টাইমে ধরো পানির হাইট হচ্ছে এরকম এইচ, একটা টি সময় পরে, মানে এটা ধরো টি সময় পরে, এখন এর পরে আরো সময় পরে টি প্লাস ডেল্টা সময় পরে হাইটটা আরো কমে যাবে। আমার এই চেঞ্জটা বের করার মানেই তো হচ্ছে ওই রেটে পানি বের হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ। বুঝছো? মানে আমার কন্টেইনার যেই রেটে মানে এমটি হইতেছে, আমার ঠিক ওই রেটেই পানি বের হচ্ছে না কামিং আউট। হ্যাঁ ভাই। হ্যাঁ, তুমি জাস্ট এই যে ট্যাঙ্কের ক্ষেত্রে বা আমরা পাইপ দিয়ে পানি দেই না ফুলের টবে বলো বা বড় বড় বাগানের দিকে, আমরা এই যে ধরো ট্যাঙ্কের মধ্যে পানি মানে জমা থাকে ওই, আর এটা দিয়ে বের হয়। তো এটা দিয়ে যেই রেটে বের হয় ওই রেটে ট্যাঙ্ক থেকে পানি এমটি হইতেছে না, খালি হচ্ছে না। হ্যাঁ ভাই। এটাই আসলে বেসিক্যালি মিন করলাম। তাইলে এখন একটা জিনিস দেখি যে আমার যখন লিনিয়ার ফাংশন থাকে, লিনিয়ার ফাংশন ধরো লিনিয়ার ফাংশন কাইন্ড অফ এরকম 2x প্লাস 10, এটার ডেরিভেটিভ কি হয়? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ কেমন হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট হয়। আচ্ছা, লিনিয়ার ফাংশন গেল। এখন ধরো কোয়াড্রেটিক ফাংশন, n এর ভ্যালু 2 দিলাম, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটার ডেরিভেটিভ কি হবে লিনিয়ার? এটা ডেরিভেটিভ কি? ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল। ভেরিয়েবল মানে ফাংশনের টাইপটা কেমন সেটা জানতে চাচ্ছি। মানে ডেরিভেটিভ ফাংশন মানে এটা লিনিয়ার টাইপের হবে না? ডেরিভেটিভটা লিনিয়ার টাইপের। হ্যাঁ, আবার যদি এটা এক্স কিউব আকারে থাকে কোয়াড্রেটিক, এবার এক্স টু দি পাওয়ার 4 থাকলে মানে এক্স কিউব কিউবিক। আকারে। তার মানে এই দেখো n এর ভ্যালু যত, মানে একটা মেইন ফাংশনের যে ফাংশনটার চেঞ্জ আমি করতে চাইতেছি, মূল ফাংশনটা যত পাওয়ারের থাকবে তার থেকে 1 পাওয়ার কমে সেটা রেট হবে। ডেরিভেটিভ মূলত কি মূল ফাংশনের রেট না? রেট চেঞ্জ, রেট চেঞ্জ কি না? মূল ভাই। ফাংশনের রেট চেঞ্জ। দ্যাট মিন্স
আমরা বুঝতে পারলাম যে আমাদের মূল ফাংশন যেটা থাকবে ওইটার থেকে একটা পাওয়ার কম আকারে থাকবে। এখন এগুলা কিন্তু আমরা কেবল এক্স চলকের রেসপেক্টে করছি। আমার এখানে অন্যান্য মানে অন্যান্য অনেক অপারেটর এজ এ ভেরিয়েবল আকারে থাকতে পারে। যেমন ধরো একটা ফাংশন হইতে পারে এরকম, ধরো ফাংশন এরকম হইতে পারে যে সাইন এক্স, এরকম আকারে ফাংশন হইতে পারে, বা ফাংশন এরকম হইতে পারে যে তোমার ধরো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। এরপরে এমন হইতে পারে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এরকম হইতে পারে। অথবা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমার হইতে পারে ধরো 2x প্লাস কজ স্কোয়ার ভিতরে আবার ই টু দি পাওয়ার এক্স, এরকম অনেক ভাবে হইতে পারে। আমরা এগুলা কিন্তু কনসিডার করতেছি না, আমরা সবসময় কনসিডার করতেছি জাস্ট ভেরিয়েবল একটা সিম্পল এক্স। ওকে, বুঝাইতে পারছি? আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলা নিয়ে মানে ইয়ে করতেছি না, আলোচনা করতেছি না। আমরা জাস্ট আমার ফাংশনের একটাই ভেরিয়েবল, সেটা এক্স, এক্স এর সাথে কোনো কিছু সামনে পিছনে কিছুই নাই। ক্লিয়ার? আর আমরা আরেকটা জিনিস জানলে ভালো, যে ধরো এক্স কিউব আকারের কোনো একটা ফাংশন আছে, এইটার তাহলে সলিউশন কয়টা হওয়া উচিত? রিয়েল সলিউশন 3টা। সে এক্স এক্সিস কে কয়বার ইন্টারসেক্ট করবে? 3 বার। 3 বার। সে কয় ভাবে হইতে পারে? এটা 2 ভাবে হইতে পারে। ধরো এই আর আরেকটা হচ্ছে এরকম। দেখছো কয়বার ছেদ করলো? 2বার ছেদ করছে না? এই হচ্ছে এইদিকে একবার, এইটার জন্য একবার, এই 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 মানে আমার আসলে সবগুলো প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন যদি কোনো একবার ছেদ না করে, মানে এই কেসে দেখো ইন্টারেস্টিংলি এই এক্স জিনিসটা কিউব আমরা দেখি। হচ্ছে কি শুধুমাত্র একবার ছেদ করে। এক্স কিউবের কথা আমি বলছি। তারপর হয়তো আরো ফাংশন আছে এক্স কিউব প্লাস সি। তোমার যদি এক্সট্রা কোনো কিছু জানার থাকে তুমি সেটা ক্লাসের পরে আমাকে জিজ্ঞেস করবা, ওকে? ক্লাসের মাঝখান দিয়ে ইররিলেভেন্ট কোয়েশ্চেন করো না, মানে যেটা টপিকের সাথে যায় না। যা জিজ্ঞেস করব ওই জিনিসটার সাথেও হচ্ছে পোপ আপ করার ট্রাই করবা, আদারওয়াইজ চুপ থাকবা। ঠিক আছে? এটা সবার জন্য প্রযোজ্য। কারণ এক টপিক থেকে তুমি আরেকটা মানে ইররিলেভেন্ট কনটেক্সট বা অন্য টপিকে কথা বলতেছো, আমার ওইটার জবাব দিতে হবে। দেন আমি মেইন টপিক থেকে মানে সরে অন্যদিকে চলে যাচ্ছি। তো মেইন জিনিস আমার পড়াইতে হবে। যেমন আজকে হচ্ছে আমি ইন্টিগ্রেশনের পার্টটা দেখাইতে পারতেছি না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, এবং ওইটার জন্য আমার আলাদা আরেকটা টাইম স্লট ঠিক করা লাগবে। তো টাইম ম্যানেজমেন্ট করাও আসলে অনেক প্যারা, কেউই আসলে ফ্রি না, তাই না? আর রাত্রে ক্লাস দিলেও আসলে সবার পক্ষে করা সম্ভব হয় না, তো সবকিছু বিবেচনা করতে হয়। ঠিক আছে, তাইলে ধরো তিনটা সলিউশনের ক্ষেত্রে 2টা রিয়েল আর একটা কমপ্লেক্স হইলে গ্রাফ কেমন হবে? কাইন্ড অফ হচ্ছে এরকম হইতে পারে, এরকম। মানে এটা কখনোই ছেদ করতেছে না। দাঁড়াও আমি আরেকটু ভালো করে আঁকি। এই এই বা হয় নাই, ধরো এই এই এটা কি কয়বার ছেদ করছে এক্স অক্ষকে? 2বার। তাহলে x1 x2 হচ্ছে 2টা রিয়েল সলিউশন, x3 হচ্ছে কি সলিউশন? কমপ্লেক্স। এবার এদিকে আসি আমরা, যে ধরো এবার অপোজিট ভাবে চিন্তা করি। আমাদের 2টা সলিউশন মানে এরকম ভাবেও হইতে পারে, এরকম ভাবে যদি হয়, এই এরকম ভাবে যদি হয়, তাহলে দেখো আবার 2টা সলিউশন পাচ্ছি। ঠিক আছে? বা এই জিনিসটা এরকম ভাবেও হইতে পারে, এদিকে আবার 2টা সলিউশন পাচ্ছি। বুঝাইতে পারলাম? সো বেসিক্যালি আজকে আমরা যা নিয়ে আলোচনা করছি, ফাংশনের গ্রাফ, দেন গ্রাফের ফাংশন থেকে আমরা ফাংশনের সলিউশন কিভাবে বের করি, দেন ইকুয়েশন মানে সরি ফাংশন না মানে ফাংশনের ইনপুট আউটপুট কিভাবে চেঞ্জ হয়, ফাংশনের রেট চেঞ্জ কিভাবে হয়, লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে কিভাবে করি, এবং নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে কিভাবে করি, চেঞ্জ গুলো আমরা কিভাবে বের করব, এবং নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে আমরা নতুন একটা
ম্যাথমেটিক্স এর নতুন আরেকটা জিনিস সম্পর্কে জানতে পারলাম, সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বাংলায় বলে। এবং এটার সাহায্যে আমরা কোনো একটা ফাংশনের চেঞ্জ বের করতে পারতেছি যদি সেটা নন লিনিয়ার হয়। পাশাপাশি হচ্ছে আমরা স্লোপ থেকে আমরা ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা বিল্ড আপ করছি। দেন এই তো এগুলো নিয়ে হচ্ছে মূলত আমরা আলোচনা করলাম, এবং আমরা একটা ফাংশন গ্যাস করে তার গ্রাফ কেমন হতে পারে ওইটা নিয়ে আলোচনা করছি। ওকে, সো নেক্সট ক্লাসে বা নেক্সট আরেকদিন এক্সট্রা টাইম দিয়ে আমরা হচ্ছে এই ইন্টিগ্রেশন কি বা ইন্টিগ্রাল ক্যালকুলাস কি ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাইলে আজকে এতটুকু পর্যন্তই। একটু আগের স্লাইড দেন যান। আচ্ছা, তো গেলাম। তো আমি হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা অফ করি এন্ড স্টপ রেকর্ডিং।